ওয়েলকাম টু সায়েন্স কামা। এখন তোমাদের এবিটিএ টেস্ট পেপারের মাধ্যমিকের ম্যাথমেটিক্সের 283 এবং 284 নম্বর পেজে শুধুমাত্র 1 মার্ক এবং 2 মার্কসের উত্তরগুলো দেখানো হবে। তো দেখো, তোমরা যদি এবিটিএ টেস্ট পেপারের মাধ্যমিকের 1 এবং 2 মার্কসের ম্যাথমেটিক্সের সলিউশন পেতে চাও তাহলে অবশ্যই সায়েন্স কামা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আগে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেইগুলো আরেকবার দেখে নিও। দেখো, প্রথমে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে বার্ষিক 5% সরল সুদের হারে এক্স টাকার মাসিক সুদ 1 টাকা হলে এক্সের মান কত হবে? অপশন এতে রয়েছে 200, অপশন বিতে রয়েছে 220, অপশন সিতে রয়েছে 240 এবং অপশন ডিতে রয়েছে 260 টাকা। দেখো, দেওয়া আছে সুদের হার 5% অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5% এবং সময় দেওয়া আছে টাইম 1 মাস। 1 মাস মানে 1/12 বছর। এবার সুদের পরিমাণ আই সমান 1 টাকা এবং আসল পি সমান দেওয়া আছে এক্স টাকা। তাহলে আই সমান পিটিআর বাই 100, সেই সূত্র থেকে আমরা পেয়ে যাব পি সমান 100 ইন্টু আই বাই টিআর। দেখো, তাহলে পি, এখানে পি এর মান হচ্ছে এক্স, এক্স সমান 100 ইন্টু আই বাই টিআর। প্রত্যেকটার মান বসিয়ে দিলে দেখো আমাদের থাকবে শুধুমাত্র 100 ইন্টু 1/5 ইন্টু 1/12, তাহলে হয়ে যাচ্ছে 1200/5 মানে 240 টাকা। দেখো, 240 টাকা রয়েছে আমাদের অপশান সিতে, তাই অপশান সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো, একের দাগে দুয়েরটা, কে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণটির বীজগুলি বাস্তব এবং অসমান হলে অপশান এতে বলছে কে লেস দেন 4 হয়, অপশান বিতে বলছে কে গ্রেটার দেন 4 হয়, অপশান সিতে বলছে কে লেস ইকুয়ালস টু 4 এবং অপশান ডিতে রয়েছে কে গ্রেটার অর ইকুয়ালস টু 4। দেখো, কে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এর সঙ্গে তুলনা করব। তাহলে এ সমান হবে কে, বি সমান হবে 4 এবং সি সমান হবে 1। দেখো, সমীকরণটি নিরূপক আমরা পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 4 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু কে ইন্টু 1 অর্থাৎ 16 মাইনাস 4k। এবার বলা আছে দেখো সমীকরণটির বীজগুলি বাস্তব এবং অসমান, তাহলে নিরূপক গ্রেটার দেন 0 হবে অর্থাৎ 16 মাইনাস 4k গ্রেটার দেন 0, তার মানে 16 গ্রেটার দেন 4k। তার মানে হচ্ছে 4k লেস দেন 16, 4k লেস দেন 16 মানে কে লেস দেন 4। অতএব সমীকরণটির বীজগুলি যদি বাস্তব এবং অসমান হয় তাহলে অপশন এতে যেটা রয়েছে কে লেস দেন 4 সেটাই হবে কারেক্ট অ্যান্সার। দেখে নাও, অপশন এতে রয়েছে কে লেস দেন 4। তারপর দেখো, একের দাগে তিনেরটা, 3 বন্ধুর মূলধনের অনুপাত 1/6:1/5:1/4 যদি হয় এবং বছরের শেষে মোট লাভ 37,000 টাকা হলে তৃতীয় বন্ধুর লাভ কত হবে? অপশান এতে রয়েছে 15,000 টাকা, অপশান বিতে রয়েছে 12,000 টাকা, অপশান সিতে রয়েছে 10,000 টাকা এবং অপশান ডিতে রয়েছে দেখো 20,000 টাকা। দেখো, আমাদের দেওয়া আছে 3 বন্ধুর মূলধনের অনুপাত 1/6:1/5:1/4, তাহলে 1/6 ইন্টু 60 ইস্টু 1/5 ইন্টু 60 ইস্টু 1/4 ইন্টু 60 করলে দেখো আমাদের শুধুমাত্র কাটাকাটি করলে থাকবে 10:12:15। এবার আমরা তৃতীয় বন্ধুর, দেখো তৃতীয় বন্ধুর লাভ চেয়েছে, তাই আমরা প্রথমে তৃতীয় বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগহার নির্ণয় করব। তাহলে আমাদের হবে 15/10 প্লাস 12 প্লাস 15 অর্থাৎ 1537। অতএব নির্ণয় তৃতীয় বন্ধুর লাভ, দেখো মোট লাভ ছিল 37,000 টাকা, দেখো মোট লাভ 37,000 টাকা, অতএব তৃতীয় বন্ধুর লাভ হবে 1537 ইন্টু 37,000 টাকা অর্থাৎ 15 ইন্টু 1000 মানে 15,000 টাকা, যেটা রয়েছে অপশান এতে। অপশান এ হচ্ছে এক্ষেত্রে কারেক্ট, দেখো 15,000 টাকা। তারপর দেখো, একের দাগের চারেরটা, এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এডি ও বিসি বাহু দুটি পরস্পর সমান্তরাল। যদি অ্যাঙ্গেল এবিসি সমান 75 ডিগ্রি হয় তবে অ্যাঙ্গেল বিসিডি এর পরিমাণ কত হবে? অপশান এতে রয়েছে 30 ডিগ্রি, অপশান বিতে রয়েছে 75/2 ডিগ্রি, অপশান সিতে রয়েছে 45 ডিগ্রি এবং অপশান ডিতে রয়েছে 75 ডিগ্রি। দেখো, প্রথমে এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম অঙ্কন করেছি, যেই ট্রাপিজিয়ামের এডি এবং বিসি বাহু দুটি পরস্পর সমান্তরাল। দেখো, বলা আছে অ্যাঙ্গেল এবিসি সমান 75 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিসিডি এর মানও 75 ডিগ্রি হবে, কারণ অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল বিসিডি। এটাই তোমাদের অ্যান্সার, অপশান ডি অ্যান্সার। তারপর দেখো, একের দাগের পাঁচেরটা, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ওবি সমান 5 সেন্টিমিটার, এ ও সমান 13 সেন্টিমিটার, তাহলে এ বি এর দৈর্ঘ্য কত হবে? অপশান এতে রয়েছে 12 সেন্টিমিটার, অপশান বিতে রয়েছে 13 সেন্টিমিটার, অপশান সিতে রয়েছে 6.5 সেন্টিমিটার এবং অপশান ডিতে রয়েছে 6 সেন্টিমিটার। তো দেখো, আমরা ও কেন্দ্রীয় বৃত্তের
বহিস্থ এ বিন্দু থেকে একটি স্পর্শক অঙ্কন করেছি যেটা বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করেছে। ওবি এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং এও এর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে দেখো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে ওবি সমান লম্ব, এবি সমান ভূমি এবং ও এ সমান হচ্ছে অতিভুজ। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, সেই সূত্র প্রয়োগ করলে দেখো আমরা পাচ্ছি 5 স্কোয়ার প্লাস এবি এর হোল স্কোয়ার সমান 13 স্কোয়ার, কারণ ওবি এবং এবি এর মান আমরা বসিয়ে দিয়েছি, অর্থাৎ 25 প্লাস এবি এর হোল স্কোয়ার সমান 169, কারণ 13 হোল স্কোয়ার মানে 169 এবং 5 হোল স্কোয়ার মানে 25। এবার আমরা পেয়ে গেলাম এবি এর হোল স্কোয়ার সমান 169 মাইনাস 25 অর্থাৎ 144। এবি সমান হয়ে যাবে √144 মানে 12। অতএব নির্ণেয় এবি এর দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার। সেটা রয়েছে অপশন এতে, তাই অপশন এ হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তারপর 1 দাগের 6 দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক। তাহলে ওই লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? অপশন এতে রয়েছে 2πr ইন্টু এল প্লাস আর বর্গ একক, অপশন বিতে রয়েছে πr ইন্টু এল প্লাস r/4 বর্গ একক, অপশন সিতে রয়েছে πr ইন্টু এল প্লাস 4 বর্গ একক এবং অপশন ডিতে রয়েছে দেখো 2πrl বর্গ একক। দেখো আমাদের দেওয়া আছে শঙ্কুটির ব্যাসার্ধ r/2 এবং তির্যক উচ্চতা 2l, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে পাই ইন্টু r/2 ইন্টু r/2 প্লাস 2l বর্গ একক। তাহলেই দেখো আমাদের যদি পাই আর কমন নিই অর্থাৎ হাফ যদি ভেতরে গুণ করে দিই তাহলে আমাদের হবে পাই আর ইন্টু r/4 প্লাস এল, কিন্তু আমাদের দেখো এরকম অপশন দেওয়া নেই, দেখো আমরা এটাকে সাজিয়ে লিখছি পাই আর ইন্টু এল প্লাস r/4, এটা রয়েছে অপশন বিতে, তাই অপশন বি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ করতে বলেছে, প্রত্যেকটির মান রয়েছে 1। সুদের পর্ব 1 বছর হলে প্রথম বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ ড্যাশ। দেখো যদি সুদের পর্ব 1 বছর হয় তাহলে প্রথম বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ উভয়ের মান সমান হবে, তাই শূন্যস্থানে লিখবে সমান। তারপর দেখো 2 দুটি অনুবন্ধী করণীর গুণফল একটি ড্যাশ সংখ্যা। দুটি অনুবন্ধী করণীর গুণফল সর্বদা একটি মূলদ সংখ্যা, তাই শূন্যস্থানে লিখবে মূলদ। তারপর দেখো 3 ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 যেখানে a নট ইকুয়ালস টু 0। সমীকরণের বীজদ্বয় যদি সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে তার শর্ত কি হবে? দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই সমীকরণের বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত তখনই হবে যখন ওটার নিরূপক অর্থাৎ b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ তোমরা শূন্যস্থানে লিখে দেবে b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0। ওই শর্তেই ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হবে। তারপর দেখো 2 দাগের 4 একটি বর্গাকার বৃত্তের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি সবসময় সমবৃত্তস্থ হয়। দেখো একটা বৃত্ত অঙ্কন করেছি যার এ বি এবং সি ডি প্রত্যেকটা শীর্ষবিন্দুই কিন্তু ওই একই বৃত্তের মধ্যে অবস্থিত, অর্থাৎ শূন্যস্থানে লিখবে সমবৃত্তস্থ। তারপর দেখো 2 দাগের 5 একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে ড্যাশ বিভক্ত করে। দেখো একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে সর্বদাই সমানুপাতে বিভক্ত করে, তাই তোমরা শূন্যস্থানে লিখবে সমানুপাতে। তারপর দেখো 2 দাগের 6 একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r একক, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ। দেখো তার সমগ্রতলের ক্ষেত্রফল আমরা বের করব। দেখো নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ বলা আছে 3r একক, তাই তার সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3π ইন্টু 3r এর হোল স্কোয়ার বর্গ একক, অর্থাৎ 3r এর হোল স্কোয়ার মানে 9r², অর্থাৎ 3π ইন্টু 9r², সেখান থেকে আমাদের হয়ে যাচ্ছে 27πr² বর্গ একক, তাই শূন্যস্থানে তোমরা লিখবে 27πr² বর্গ একক, এটাই অ্যান্সার। তারপর দেখো সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে, প্রত্যেকটির মান রয়েছে 1 করে। দেখো 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার 12.5%। দেখো এই বিবৃতিটি তোমাদের সত্য হবে, কারণ আসল এবং সুদ আসলের অনুপাত দেওয়া আছে 8:9, তাহলে আসল এবং সুদ আসলের সাধারণ অনুপাত যদি আমরা x ধরি, আসল পেয়ে যাব 8x টাকা এবং সুদ আসল পেয়ে যাব
9x টাকা। এবার আসল এবং সুদ আসল থেকে আমরা সুদটা বের করে নিতে পারবো। সুদ হয়ে যাবে সুদ আসল মাইনাস আসল, অর্থাৎ 9x মাইনাস 8x টাকা মানে x টাকা। দেখো সময় দেওয়া আছে 1 বছর, তাহলে সুদের হার আর সমান হয়ে যাবে 100 ইন্টু আই বাই পিটি। দেখো মান বসিয়ে দিলাম আমরা আই, পি এবং টি এর, আমরা পেয়ে গেলাম 100 ইন্টু এক্স বাই 8x ইন্টু 2। এবার কাটাকাটি করে দিয়েছি, দেখো আমরা পেয়ে গেছি 25/2। 25/2 মানে 12.5%। দেখো আমাদের বিবৃতিতেও বলা ছিল সরল সুদের হার 12.5%, এটাই কিন্তু অ্যান্সার হয়েছে, তাই প্রদত্ত বিবৃতিটি সত্য। তারপর দেখো 3 দাগের 2টা, এক্স সমানুপাতি 1/z, জেড সমানুপাতি 1/y হলে এক্স এবং ওয়াই এর মধ্যে ভেদ সম্পর্কটি হলো ব্যস্তানুপাতি। দেখো এক্সের সঙ্গে জেড ব্যস্তানুপাতে রয়েছে এবং জেডের সঙ্গেও ওয়াই ব্যস্তানুপাতে রয়েছে। আমরা এখন ধরে নিচ্ছি k1 এবং k2 দুটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এক্স সমান k1/z এবং জেড সমান k2/y। এবার দেখো এক্স সমান k1/z, সেখানে জেডের আমরা মান বসাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি এক্স সমান k1/k2/y, কারণ জেড সমান k2/y। দেখো আমাদের হয়ে গেল এক্স সমান k1 ইন্টু y/k2। দেখো যেহেতু k1 এবং k2 অশূন্য, অর্থাৎ k1 নট ইকুয়ালস টু 0, k2 নট ইকুয়ালস টু 0, তাই k1/k2 সেটাও কিন্তু নট ইকুয়ালস টু 0 হবে। অর্থাৎ আমরা দেখো লিখেছি x/y সমান k1/k2। এবার k1/k2 সমান আমরা ধরে নিচ্ছি k3। যেহেতু k1 এবং k2 দুটোই অশূন্য ভেদ ধ্রুবক, তাই k3ও অশূন্য ভেদ ধ্রুবক হচ্ছে। দেখো x সমানুপাতি y হয়েছে, কিন্তু আমাদেরকে বিবৃতিতে বলা ছিল এক্স এবং ওয়াই এর মধ্যে ভেদ সম্পর্কটি হলো ব্যস্তানুপাতি, তাই প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, কারণ এদের মধ্যে সম্পর্কটি সরল সমানুপাতি। তারপর দেখো 3 দাগের 3টা, 1/√3 - 2 এর অনুবন্ধীকরণী 1/-2। দেখো √3 - 2 এর অনুবন্ধীকরণী হয় -√3 - 2। তাহলে যদি আমরা অনন্যক নিই 1/√3 - 2 এর অনুবন্ধীকরণী হবে 1/-√3 - 2, তাই প্রদত্ত বিবৃতিটি সত্য। তারপর দেখো 3 দাগের 4টা, প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছরের পর জনসংখ্যা হয় p। n বছর পূর্বে জনসংখ্যা ছিল p ইন্টু 1 প্লাস r/100 এর হোল টু দি পাওয়ার -n। দেখো ধরে নিচ্ছি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন, তাহলে x ইন্টু 1 প্লাস r/100 এর হোল টু দি পাওয়ার n সমান p হবে, কারণ দেখো বলা আছে যে n বছরের পর জনসংখ্যা হয় p। দেখো x সমান আমাদের হয়ে যাচ্ছে p/1 প্লাস r/100 এর হোল টু দি পাওয়ার n, তার মানেই হচ্ছে p ইন্টু 1 প্লাস r/100 এর হোল টু দি পাওয়ার -n, এটাই হচ্ছে x এর মান। অতএব নির্ণেয় n বছর পূর্বে জনসংখ্যা ছিল p ইন্টু 1 প্লাস r/100 এর হোল টু দি পাওয়ার -n জন। আর আমাদের বিবৃতিতেও এটাই বলা আছে, তাই প্রদত্ত বিবৃতিটি সত্য। এরপর দেখো 3 দাগের 5টা, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর মধ্যে সম্পর্কটি হলো s³ = d²। দেখো বলা আছে সমগ্রতলের ক্ষেত্রফল s এবং কর্ণের দৈর্ঘ্য d। আমরা ধরে নিচ্ছি ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক, তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6a²। আর আমাদেরকে বলা আছে দেখো 6a² মানে s, কারণ দেখো ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল বলা আছে s বর্গ একক। এবার আমরা লিখে নিচ্ছি a² সমান s/6, সেটাকে 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। আবার দেখো কর্ণের দৈর্ঘ্য বলা আছে d, এবার d সমান হচ্ছে a ইন্টু √3 একক, কারণ বাহুর দৈর্ঘ্য a একক আমরা ধরেছিলাম, তাহলে d সমান হচ্ছে a ইন্টু √3, তার মানে a সমান হচ্ছে d/√3। এবার উভয় পক্ষের বর্গ করলে পাচ্ছি a² সমান d²/3, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন থেকে দেখো a² সমান একটাই আছে s/6 আর একটাই আছে d²/3, তার মানে s/6 সমান d²/3 হবে। এবার দেখো s সমান আমরা পেয়ে যাচ্ছি 6 ইন্টু d²/3, কাটাকাটি করলে দেখো 2d², s সমান 2d², তার মানে d² সমান s/2। কিন্তু দেখো বিবৃতিতে বলা আছে s³ অর্থাৎ s³ সমান d², কিন্তু আমরা পেলাম d² সমান s/2, তাই প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। তারপর দেখো 3 দাগের 6, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হয়। দেখো এই বিবৃতিটি সত্য, কারণ দেখো অঙ্কন করেছি আমরা একটি লম্ব বৃত্তাকার শঙ্কু যার ভূমির ব্যাসার্ধ r, উচ্চতা হচ্ছে h এবং তির্যক উচ্চতা l। এবার দেখো a b c
একটি সমকোণী ত্রিভুজ যার এবি বাহু এসি এর উপর লম্ব, আবার অ্যাঙ্গেল এবিসি সমান 90 ডিগ্রি। তাই সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা। তাই প্রদত্ত বিবৃতিটি সত্য। তারপর দেখো 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান রয়েছে 2। দেখো প্রথম প্রশ্ন, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করতে হবে। দেখো ধরে নিচ্ছি আসল পি সমান x টাকা, এবার মোট সুদ আই সমান 8 × x/25, কারণ দেখো বলেছে সুদ আসলের 8/25, তাই 8x/25 টাকা। এবার সময় টি সমান 4 বছর আমাদেরকে দেওয়া আছে, তাই সুদের হার আর সমান হবে 100 × I/PT। প্রত্যেকটার মান বসিয়ে দিলে আমরা পাবো 100 × 8x/25 বাই x × 4%। দেখো কাটাকাটি করছি, কাটাকাটি করে আমরা পেয়েছি 100 × 8x/x × 4 × 25, সেখান থেকে হয়ে যাচ্ছে শুধুমাত্র 4 × 2 অর্থাৎ 8%। অতএব নির্ণেয় সুদের হার হবে 8%। আর আমাদেরকে দেখো সুদের হারটাই নির্ণয় করতে বলা ছিল, অতএব নির্ণেয় সুদের হার 8%। তারপর দেখো 4 দাগে 2টা, এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, লভ্যাংশ তাদের মধ্যে কি অনুপাতে বণ্টিত হবে। তো দেখো এ ও বি এর যেটা লভ্যাংশের বন্টন সেটাই কিন্তু তাদের মূলধনের অনুপাত। দেখো এ এবং বি এর মূলধনের অনুপাত সমান এ এবং বি এর লভ্যাংশের অনুপাত। দেখো এ 500 টাকা দিয়েছিল 9 মাসের জন্য, তাই এ এর মোট মূলধন হবে 500 × 9। আবার বি 600 টাকা দিয়েছিল 5 মাসের জন্য, অর্থাৎ বি এর মোট মূলধন হবে 600 × 5, অর্থাৎ দেখো 4500 × 3000, সেখান থেকে পাচ্ছি 3:2। অতএব নির্ণেয় লভ্যাংশ এ এবং বি এর মধ্যে 3:2 অনুপাতে বণ্টিত হবে, এটাই অ্যান্সার। তারপর দেখো 4 দাগে 3টা, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে। তো দেখো প্রথমে ধরে নিচ্ছি সুদের হার r%। এবার বলা আছে দেখো 441 টাকা সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ 400 × 1 + r/100 এর হোল স্কোয়ার, কারণ দেখো সময় বলা আছে 2 বছর, সেইটা সমান 441। এবার 1 + r/100 এর হোল স্কোয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি 441/400। আমরা জানি 441 মানে 21 এর হোল স্কোয়ার এবং 400 মানে 20 এর হোল স্কোয়ার। আমরা পেয়ে যাচ্ছি 1 + r/100 এর হোল স্কোয়ার সমান 21/20 হোল স্কোয়ার। তার মানে 1 + r/100 সমান 21/20, তাহলে r/100 সমান হবে 21/20 - 1, অর্থাৎ 21 - 20/20, তার মানে 1/20। তাহলে r সমান হয়ে যাবে 100/20, কারণ r/100 সমান যদি 1/20 হয় তাহলে r সমান হবে 100/20 মানে 5। অতএব নির্ণেয় বার্ষিক শতকরা সুদের হার 5%। তারপর দেখো 4 দাগের 4টা, যদি 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হয়, তবে যে সমীকরণের বীজদ্বয় 1/α এবং 1/β তার সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো প্রথমে বলা আছে যে যদি 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হয়, তো সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা। এখন ওই সমীকরণটিকে আমরা ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করব। আমরা পেয়ে যাব দেখো a সমান 3, b সমান 8 এবং c সমান 2। এবার দেখো বীজদ্বয়ের সমষ্টি আমরা জানি -b/a এবং বীজদ্বয়ের গুণফল সমান হয় c/a। সেখান থেকে দেখো আমরা প্রত্যেকটার মান বসিয়ে দিলে পাবো α + β সমান -8/3 এবং α × β সমান c/a মানে 2/3। এবার দেখো 1/α + 1/β সমান হবে বিটা প্লাস আলফা বাই আলফা ইন্টু বিটা। এবার বিটা প্লাস আলফা সমান আলফা প্লাস বিটা। দেখো আমরা মান বসিয়ে দিলাম আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটার, আমরা পেয়ে যাচ্ছি দেখো -8/3/2/3 মানে -8/3 × 3/2। এবার কাটাকাটি করলে শুধুমাত্র থাকবে -4। অতএব 1/α + 1/β সমান -4, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার দেখো 1/α × 1/β করব, তাহলে দেখো আমরা পেয়ে যাব 1/α × β, আলফা ইন্টু বিটার মান 2/3। দেখে নাও আলফা ইন্টু বিটার মান 2/3, তাই 1/2/3 মানে 3/2। অতএব 1/α × 1/β সমান 3/2, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার দেখো আমাদেরকে চেয়েছে যেই সমীকরণের বীজদ্বয় 1/α এবং 1/β তার সমীকরণটি নির্ণয় করতে হবে। তাহলে সেটার সমীকরণ হবে x² - 1/α + 1/β × x + 1/α × 1/β, সেটা সমান 0। অর্থাৎ দেখো 1/α + 1/β এর মান -4 1 নম্বর সমীকরণ থেকে।
পেয়ে যাচ্ছি আমরা -4 এবং 2 নম্বর সমীকরণ ব্যবহার করে আমরা পেয়ে যাচ্ছি 1/α × 1/β মান 3/2। দেখো মান বসিয়ে দিলে আমাদের হচ্ছে x² + 4x + 3/2 = 0, অর্থাৎ 2x² + 8x + 3/2 = 0। তার মানে হচ্ছে 2x² + 8x + 3 = 0। এটাই হচ্ছে নির্ণেয় সমীকরণ, যার বীজদ্বয় 1/α এবং 1/β। এটাই নির্ণয় করতে বলা ছিল। তারপর দেখো 4-এর দাগের 5-এরটা, 4টি ক্রমিক সমানুপাতির দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা যথাক্রমে 15 এবং 45 হলে প্রথম এবং চতুর্থ সংখ্যা নির্ণয় করতে হবে। দেখো আমরা প্রথমে ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটি x এবং চতুর্থ সংখ্যাটি y। এবার আমাদেরকে বলা আছে দেখো 4টি ক্রমিক সমানুপাতির দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা 15 এবং 45। তাই প্রথমটি হলো x, দ্বিতীয়টি হলো 15, তৃতীয়টি হলো 45 এবং চতুর্থটি y, অর্থাৎ x/15 = 15/45 = 45/y। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 নম্বর সমীকরণের প্রথম দুটো পার্ট নিচ্ছি, অর্থাৎ x/15 = 15/45। এই অংশটুকু আমরা নিচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি দেখো x = 15 × 15/45, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 5। আবার যদি 1 নম্বর সমীকরণের দ্বিতীয় অংশটা নিই, অর্থাৎ লাস্ট পার্ট, ওই 15/45 = 45/y, সেখান থেকে দেখো আমরা পেয়ে যাব y = 45 × 45/15, তার মানে y = 45 × 3 মানে হচ্ছে 135। তাই প্রথম সংখ্যাটি আমরা পেলাম 5 এবং চতুর্থ সংখ্যাটি আমরা পেলাম 135। এটাই আমাদেরকে নির্ণয় করতে বলা ছিল, এটাই অ্যান্সার হয়ে গেল। তারপর দেখো 4-এর দাগের 6-এরটা, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে x পর্যন্ত বর্ধিত করা হলো। অ্যাঙ্গেল XBC = 82 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ADB = 47 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল BAC এর মান কত হবে? দেখো আমরা অঙ্কন করে নিয়েছি ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার AB বাহুকে x পর্যন্ত বর্ধিত করেছি। অ্যাঙ্গেল XBC = 82 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ADB = 47 ডিগ্রি। দেখো অ্যাঙ্গেল ADC এর মান হবে অ্যাঙ্গেল XBC অর্থাৎ 82 ডিগ্রি। আবার দেখো অ্যাঙ্গেল ADC = অ্যাঙ্গেল ADB + অ্যাঙ্গেল BDC। তার মানেই দেখো মান বসিয়ে দিলাম আমরা, অ্যাঙ্গেল ADC = 82 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ADB = 47 ডিগ্রি। আমরা পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল BDC = 82 ডিগ্রি - 47 ডিগ্রি মানে 35 ডিগ্রি। দেখো একই চাপ BC এর উপর অবস্থিত রয়েছে বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল BAC এবং অ্যাঙ্গেল BDC, তাই প্রত্যেকটার মান সমান হবে, প্রত্যেকটার মানই হবে 35 ডিগ্রি। কারণ অ্যাঙ্গেল BDC এর মান পেয়ে গেছি 35 ডিগ্রি, তাই অ্যাঙ্গেল BAC এর মান হবে 35 ডিগ্রি। এটাই অ্যান্সার। আর আমাদেরকে অ্যাঙ্গেল BAC এর মানই নির্ণয় করতে বলা ছিল, অতএব নির্ণেয় অ্যাঙ্গেল BAC = 35 ডিগ্রি। তারপর 4-এর দাগের 7-এরটা দেখো, ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল ABC = 90 ডিগ্রি এবং BD AC বাহুর উপর লম্ব। যদি BD = 6 সেন্টিমিটার এবং AD = 4 সেন্টিমিটার হয়, তাহলে CD এর দৈর্ঘ্য কত হবে? দেখো আমরা অঙ্কন করে নিয়েছি ABC একটি সমকোণী ত্রিভুজ, যার B কোণটা হচ্ছে 90 ডিগ্রি, BD AC বাহুর উপর লম্ব। দেখো ত্রিভুজ ADC সেটা সদৃশ হচ্ছে ত্রিভুজ BDC এর সঙ্গে, তাই AD/BD = BD/CD। এবার দেখো মান বসিয়ে দিচ্ছি, BDটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং ADটা হচ্ছে 4 সেন্টিমিটার। দেখো আমরা পেয়ে যাচ্ছি 4 × 6 = 6/CD, তার মানে CD = 6 × 6/4। দেখো কাটাকাটি করলে 3 × 3 মানে হচ্ছে 9। অতএব নির্ণেয় CD এর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। এটাই নির্ণয় করতে বলা ছিল, অতএব নির্ণেয় CD এর দৈর্ঘ্য = 9 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। দেখো 4-এর দাগের 8-এরটা, দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক এবং 8, 2h - 1, 2 একক। যদি আয়তঘন দুটির ক্ষেত্রফল সমান হয়, তাহলে h এর মান কত হবে? তো দেখো 4, 6, 4 একক মাত্রা বিশিষ্ট আয়তঘনের ক্ষেত্রফল হবে 2 × 4 × 6 + 6 × 4 + 4 × 4 বর্গ একক। আবার 8, 2h - 1, 2 একক বিশিষ্ট মাত্রার আয়তঘনের ক্ষেত্রফল হবে 2 × 8 × 2h - 1 + 2h - 1 × 2 + 2 × 8 বর্গ একক। দেখো বলা আছে শর্তানুযায়ী আয়তঘন দুটির ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান তার মানে দুটো ক্ষেত্রফল সমান হয়ে যাবে। সেখান থেকে দেখো আমরা 4 কমন নিয়ে নিচ্ছি, কারণ 2 2 প্রথমে ক্যান্সেল করে দিয়েছি। এবার 4 যদি কমন নিয়ে নিই, আমরা পেয়ে যাচ্ছি 4 × বাম পক্ষ দেখো 4 × 6 + 6 + 4, আর দেখো ডান দিকে 2 কমন নিচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 4 × 2h - 1 + 2h - 1 + 8। দেখো এবার 16 সমান আমাদের হয়ে যাচ্ছে, কারণ বাম দিকে যেই 4 ছিল সেটাকে আমরা ডান দিকে নিয়ে চলে এসেছি।
2 এর 4 হয়ে গেছে, আর ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে সরল করলে আমরা পাচ্ছি 8h মাইনাস 4 প্লাস 2h মাইনাস 1 প্লাস 8। দেখো 32 সমান আমাদের হয়ে যাচ্ছে 10h প্লাস 3। তাহলে 10h সমান 32 মাইনাস 3, তার মানে 29। এইচের মান হয়ে যাচ্ছে 29/10, অর্থাৎ এইচ সমান 2.9। অতএব নির্ণেয় এইচের মান 2.9, এটাই অ্যান্সার। দেখো আমাদেরকে এইচের মান বের করতে বলা ছিল, এইচের মান হয়ে গেল 2.9। তারপর দেখো 4-এর দাগের 9-টা। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার। তাহলে চোঙটির আয়তন কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো ধরে নিচ্ছি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। এবার বলাই আছে যে উচ্চতা এইচ, সেইটা সমান 14 সেন্টিমিটার। তাই শর্তানুযায়ী আমরা পেয়ে যাচ্ছি, দেখো বক্রতলের ক্ষেত্রফল যেহেতু 264 বর্গ সেন্টিমিটার, তাই 2π আর এইচ সমান 264। সেখানে এইচের মান বসিয়ে দিলে হয়ে যাচ্ছে, দেখো 2 × 22/7 আর × 14, সেটা সমান 264। আর সমান আমরা পেয়ে যাচ্ছি, দেখো 264/2 × 2 × 22, কাটাকাটি করলে শুধুমাত্র 3 থাকছে আর এর মান। অতএব নির্ণেয় চোঙটির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। এবার চোঙটির আয়তন আমাদেরকে চেয়েছে, অতএব নির্ণেয় চোঙটির আয়তন হবে π × r²h। যেখানে আমরা আর পেয়ে গেছি 3, এইচের মান আমাদেরকে দেওয়াই ছিল 14, তাই আমাদের হয়ে যাচ্ছে 22/7 × 3² × 14 ঘন সেন্টিমিটার। দেখো এবার কাটাকাটি করছি, 7-এর সঙ্গে 14, আমরা পেয়ে যাচ্ছি 22 × 9 × 2, তার মানে 22 × 18 ঘন সেন্টিমিটার, তার মানে 396 ঘন সেন্টিমিটার। এটাই অ্যান্সার, এটাই চোঙের আয়তন। দেখো চোঙের আয়তন চাওয়া ছিল। তারপর 4-এর দাগের 10-এরটা। 16 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেন্টিমিটার দূরে অবস্থিত বহিস্থ একটি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো বৃত্তের ব্যাস বলা আছে 16 সেন্টিমিটার, তাই বৃত্তের ব্যাসার্ধ হবে 16/2 অর্থাৎ 8 সেন্টিমিটার। এবার আমরা অঙ্কন করে নিয়েছি ও বি এবি এর উপর লম্ব, এবং ও এ সমান 17 সেন্টিমিটার দেওয়া আছে, ও বি সমান 8 সেন্টিমিটার দেওয়া আছে। দেখো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে লম্ব হচ্ছে ও বি, ভূমি হচ্ছে এ বি এবং অতিভুজ হচ্ছে ও এ, তাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। সেই সূত্র প্রয়োগ করলে দেখো ও বি এর হোল স্কোয়ার প্লাস এ বি এর হোল স্কোয়ার সমান ও এ তার হোল স্কোয়ার। এবার ও বি সমান 8, ও এ সমান 17, সেখান থেকে আমাদের হয়ে যাচ্ছে, দেখো এ বি এর হোল স্কোয়ার সমান 17-এর হোল স্কোয়ার মাইনাস 8-এর হোল স্কোয়ার। এবার 17-এর হোল স্কোয়ার মানে 289 এবং 8-এর হোল স্কোয়ার মানে 64, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ বি এর হোল স্কোয়ার সমান 289 মাইনাস 64 মানে 225, তাই এ বি সমান হবে √225, তার মানে 15। অতএব অঙ্কিত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। এটাই আমাদেরকে চেয়েছিল, দেখো অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, 15 সেন্টিমিটারটাই অ্যান্সার। তারপর 4-এর দাগের 11টা দেখো, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। দেখো 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এই ত্রিভুজটির 3-এর স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার সমান 5-এর স্কোয়ার হচ্ছে, অর্থাৎ ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। আবার আমরা জানি সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ত্রিভুজের অতিভুজের অর্ধেক হয়। এখানে দেখো অতিভুজ হচ্ছে 5, তাই ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 5/2, 5/2 মানে 2.5 সেন্টিমিটার। অতএব নির্ণেয় ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 2.5 সেন্টিমিটার। তারপর দেখো 4-এর দাগের 12, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3। তাহলে চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো দেওয়া আছে লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং উচ্চতার অনুপাত 2:3। আমরা প্রথমে ধরে নিচ্ছি ব্যাসার্ধের দৈর্ঘ্যের সাধারণ অনুপাত আর এবং উচ্চতার দৈর্ঘ্যের সাধারণ অনুপাত হচ্ছে এইচ। তাহলে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3r একক এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ হবে 4r একক। আবার লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা হবে 2h একক এবং লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হবে 3h একক। দেখো আমরা পেয়ে যাব আয়তনগুলো। লম্ববৃত্তাকার চোঙের আয়তন হবে π × 3r এর হোল স্কোয়ার × 2h ঘন একক, তার মানে হবে 9πr² × 2h মানে 18πr² ঘন একক। আবার লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনটা পাবো 1/3πr²h, সেখানে দেখো আর এর মান 4r এবং এইচ এর মান 3h, সেখান থেকে আমাদের হয়ে যাচ্ছে 1/3 × π × 4r হোল স্কোয়ার × 3h ঘন একক, তার মানে 16πr²h ঘন একক।
অতএব নির্ণেয় চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাতটা হয়ে যাবে দেখো 18 পাই আর স্কোয়ার এইচ ইস টু 16 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ দেখো অনুপাত আকার থেকে ভগ্নাংশ আকারে নিয়ে কাটাকাটি করেছি। 18 পাই আর স্কোয়ার এইচ বাই 16 পাই আর স্কোয়ার এইচ, দেখো পাই আর স্কোয়ার এইচ কেটে যাবে, 18/16 যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি দেখো 9/8 মানে 9:8। অতএব নির্ণেয় লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত হবে 9:8। দেখো এটাই চেয়েছিল। দেখো লম্ব বৃত্তাকার চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত হবে? আয়তনের অনুপাত হবে 9:8। শেষ পর্যন্ত ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে। আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং এবিটিএ টেস্ট পেপারের ম্যাথমেটিক্সের 1 এবং 2 মার্কসের সলিউশনগুলো পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।